আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা প্রাইমারিতে প্রধান শিক্ষক পদে অ্যাপ্লাই করবেন তারা কিভাবে অ্যাপ্লাই করবেন আজকের ভিডিওতে A to Z সেটি দেখাবো। যেহেতু এটি একটি সেনসিটিভ অ্যাপ্লাই, তাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত না দেখে কেউ অ্যাপ্লাই করবেন না এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখার পরে সবাই অ্যাপ্লাই করবেন। চলুন কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটি দেখিয়ে দিই। সবার প্রথমে এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এখানে আপনাদেরকে ঢুকতে হবে। এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। এখানে আসার পরে এই ধরনের একটি ট্যাব দেখতে পাবেন। এখানে উপরে একটি বেসিক ইনস্ট্রাকশন অপশন রয়েছে, এরপর নিচে রয়েছে সার্কুলার। তো সার্কুলার অপশনে সবার প্রথমে আপনাকে ক্লিক করতে হবে। সার্কুলার অপশনে ক্লিক করলে আপনি দুইটি সার্কুলার দেখতে পাবেন, দুইটি অ্যাপ্লাই অপশন দেখতে পাবেন। উপরটি হলো হায়ার স্কেল, যেগুলো নন ক্যাডারের ভালো গ্রেড রয়েছে, অর্থাৎ 6 গ্রেড 7 গ্রেড এই ধরনের গ্রেড রয়েছে, এগুলোতে অ্যাপ্লাই করার জন্য। তো আমাদের সেটিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের সেটি কিন্তু 12তম গ্রেড, অর্থাৎ প্রধান শিক্ষক 12তম গ্রেডের। তো আমরা দ্বিতীয় সার্কুলার সেটিতে অ্যাপ্লাই করব এবং অ্যাপ্লাই লাস্ট ডেট 20 অক্টোবর পর্যন্ত। এবং এখান থেকে আমরা অ্যাপ্লাই যে সার্কুলারটি সেটি আমি আপনাদেরকে একটু শর্টকাট দেখিয়ে দিচ্ছি। তো অ্যাপ্লাই সার্কুলার জন্য আপনাদেরকে মিনিমাম অবশ্যই অনার্স বা 4 বছর মেয়াদি কোর্স সম্পূর্ণ করতে হবে এবং কোনো অবস্থায় তৃতীয় বিভাগ আপনার শিক্ষা জীবনে থাকা যাবে না। তো এটি যদি আপনার থাকে তাহলে আপনি প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষক পদে অ্যাপ্লাই করতে পারবেন। তো অ্যাপ্লাই করার জন্য এখানে চলে আসলাম। তো অ্যাপ্লাই যে অপশনটি দেখতে পাচ্ছি, এখানে আমরা সবার প্রথমে ক্লিক করব। এরপরে অ্যাপ্লাই নাও যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। এবং বলে রাখা ভালো, আপনারা যারা ডিগ্রি করেছেন তারা অবশ্যই মাস্টার্স কমপ্লিট করতে হবে, তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। মাস্টার্স কমপ্লিট করার পরে রেজাল্ট যদি আসে তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। এরপর হলো অ্যাপ্লাই নাওতে যাওয়ার পরে আপনাকে এখন অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই করার জন্য সবার প্রথমে এখানে রেড স্ট্যাক মার্কিত যে অপশনগুলো রয়েছে সেগুলো অবশ্যই সঠিকভাবে পূরণ করতে হবে এবং এখানে আপনার যতগুলো ডিটেলস রয়েছে সেগুলো অবশ্যই আপনার সার্টিফিকেটের সাথে মিল রেখে তারপরে অ্যাপ্লাই করতে হবে। কোনো রকম বানান ভুল করা যাবে না এবং কি ডট পর্যন্ত আপনাকে সঠিকভাবে দিতে হবে। আপনাকে সবার প্রথমে আপনার নামটি ইংলিশে সঠিকভাবে লিখতে হবে। এরপর আপনার বাবার নামটি লিখে দিবেন, এরপরে আপনার মায়ের নামটি লিখে দিবেন। যেহেতু এখানে প্রাইভেসির বিষয় রয়েছে তাই এগুলো ব্লার করে দিচ্ছি, আপনারটি আপনি সঠিকভাবে দিয়ে দিবেন। এগুলো দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে এবং ডেটটির ক্ষেত্রে আপনার ইয়ারটি সিলেক্ট করতে হবে, এরপরে আপনার মান্থটি, এরপরে হলো ডেটটি সিলেক্ট করবেন। এগুলো সিলেক্ট করা হয়ে গেলে এরপর জেন্ডারটি সিলেক্ট করবেন। জেন্ডারটি সিলেক্ট করা হয়ে গেলে আপনার কোটা রয়েছে কিনা সেটি দেখবেন। তো সেখানে ক্ষেত্রে যদি কোটা থাকে তাহলে কোটার মধ্যে শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তানরাই কোটা পাবে এবং এরপরে হলো সেটি যদি থাকে তাহলে পাবেন, আর যদি না থাকে তাহলে নন ফ্রিডম ফাইটার যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন। এরপর হলো ইথনিক মাইনরিটি কোটা যদি থাকে ইয়েস দিবেন, তারপরে না থাকলে নো দিবেন। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের ক্ষেত্রেও একই রকম, ইয়েস হলে ইয়েস আর যদি না থাকে তাহলে নো দিবেন। এরপর হলো ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি হতে হবে, সেখানে কোনো কাজ করার প্রয়োজন নেই। এরপর ন্যাশনাল আইডি অবশ্যই থাকতে হবে, যাদের ন্যাশনাল আইডি নেই তারা কোনোভাবেই অ্যাপ্লাই করতে পারবেন না। এবং ন্যাশনাল আইডি যদি আপনি অ্যাপ্লাই করেন কিন্তু এখনো হাতে আসে নাই, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভোটার ফর্ম সেটি এখানে দিতে হবে, অর্থাৎ ন্যাশনাল আইডির জন্য যে অ্যাপ্লাই করেছেন সেটার যে ফর্ম নাম্বার সেটা এখানে দিলেও সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরপর হলো আপনি ন্যাশনাল আইডি নাম্বারটি এখানে দিয়ে দিবেন। এরপর হলো মেরিটাল স্ট্যাটাস, এখানে ক্ষেত্রে আপনার যে মেরিটাল স্ট্যাটাস সেটি দিবেন। এরপরে সিঙ্গেল হলে সিঙ্গেল, মেরিড হলে মেরিড সেটি দিয়ে দিবেন। এরপরে আপনার যে কাজটি করতে হবে সেটি হলো আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে এখানে আমরা যে ভুলটি করি এটি হলো আপনার স্থায়ী ঠিকানার বাইরে যদি আপনি কোথাও থাকেন সেই ঠিকানাটা আপনার এখানে দিবেন না, অর্থাৎ না দিলেই বেটার। এই ক্ষেত্রে যদি আপনি দুটি জায়গায় দেন তাহলে কিন্তু পরবর্তীতে বাইবার পরে আপনার ভেরিফিকেশন ক্ষেত্রে দুইটি জায়গায় হবে। আপনারা পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানা সেটি আপনারা উভয় জায়গায় দিবেন, প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আপনাকে সবার প্রথমে কেয়ার অফ হিসেবে আপনি কার অধীনে রয়েছেন সেটি, তো সেই ক্ষেত্রে আপনার বাবা মা জীবিত থাকলে তাদের মধ্যে যে কোনো একজনের নাম দিয়ে দিবেন, আর যদি তারা না থাকে তাহলে সেক্ষেত্রে মাইসেলফ অথবা আপনার নামটি দিয়ে দিবেন। এরপর হলো আপনার ভিলেজের নামটি সঠিকভাবে লিখে দিবেন। এরপর ডিস্ট্রিক্টটি, তো আমি এখানে দিয়ে দিলাম জাগটি, তার ডিস্ট্রিক্টটি দিয়ে দিলাম, তার উপজেলা কি বা থানা কি সেটি দিয়ে দিবেন, তার পোস্ট অফিস কি সেটি দিয়ে দিবেন। এরপর হলো পোস্ট কোড, এটি দিয়ে দিবেন। এরপর হলো পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে যেহেতু আমি এখানে সেম রাখবো,
তাই এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেসে ক্লিক করব। আর যদি আপনারা একেবারে একান্ত আপনার প্রয়োজন পড়ে প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা দিতে, সেক্ষেত্রে অবশ্যই আপনি আলাদা একই রকম ভাবে পূরণ করে দিবেন। এরপর হলো আপনার মোবাইল নাম্বার, এবং মোবাইল নাম্বারের ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনার এনআইডিতে রেজিস্টারকৃত একটি নাম্বার দিবেন এবং কনফার্ম মোবাইল নাম্বারে সেটি আবার দিয়ে দিবেন। এরপর হলো একাডেমিক কোয়ালিফিকেশন। একাডেমিক কোয়ালিফিকেশনের ক্ষেত্রে অবশ্যই আপনার এসএসসি, এইচএসসি এবং গ্রাজুয়েশন লেভেল, এই তিনটি ক্ষেত্রে অবশ্যই আপনাকে সঠিক ইনফরমেশন দিতে হবে। এবং এসএসসির ক্ষেত্রে আমরা সবার প্রথমে এক্সামিনেশন, যে এসএসসি হলে এসএসসি, দাখিল হলে দাখিল, সেটি সিলেক্ট করবেন। এইচএসসির ক্ষেত্রে একই রকম ভাবে, তাই আমি দুইটি একসাথে করছি। এরপর হলো বোর্ড নেম দিয়ে দিবেন উভয়ের, এরপর রোল নাম্বার দিয়ে দিবেন, এরপর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন, এরপর রেজাল্ট। রেজাল্টের ক্ষেত্রে আপনার রেজাল্ট কি, সবার প্রথমে রেজাল্টের টাইপটি সিলেক্ট করবেন, এরপর রেজাল্ট কত পেয়েছেন জিপিএ সেটি মনে রাখবেন। আপনার চতুর্থ বিষয় সহ যে জিপিএটি সেটি এখানে দিবেন, এরপর সেই জিপিএটি এখানে লিখে দিবেন। এরপরে হলো গ্রুপ কি সেটি দিয়ে দিবেন, এরপর পাসিং ইয়ার কি সেটি দিয়ে দিবেন। তো আমি এসএসসি, এইচএসসি একসাথে করে ফেললাম। এরপর হলো গ্রাজুয়েশন লেভেল, আপনি কোন ক্যাটাগরির সেটি সিলেক্ট করবেন। তো এখানে বিএসসি ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, এমবিবিএস থেকে শুরু করে সবাই অ্যাপ্লাই করতে পারবে। আপনি যেটি সেটি সিলেক্ট করবেন। আপনি অনার্স হলে অনার্স, পাস কোর্স বা ডিগ্রি হলে সেটি সিলেক্ট করবেন। তো এইভাবে আপনার যেটি সেটি সিলেক্ট করবেন। এরপরে হলো সেটি সিলেক্ট করার পরে আপনি কোন সাবজেক্টের অধীনে সে ডিগ্রিটি করেছিলেন সেটি সিলেক্ট করতে হবে। এরপরে হলো আপনার ইউনিভার্সিটি নেমটি, এখানে প্রত্যেকটি ইউনিভার্সিটির নেম রয়েছে এবং সেখানে আপনার ইউনিভার্সিটি নেমটি খুঁজে নিয়ে নেবেন, অথবা টাইপ করলে সেটি চলে আসবে। এরপর হলো রেজাল্ট, এরপর হলো আপনি জিপিএ কত স্কেলের মধ্যে কত পেয়েছেন সেটি দিতে হবে। অনার্স বা ডিগ্রি করে থাকেন তাহলে 4 স্কেল সেটি সিলেক্ট করবেন এবং জিপিএ কত সেটি দিয়ে দিবেন। এরপর পাসিং ইয়ার কত সেটি, এবং অবশ্যই আপনার সার্টিফিকেটে যে পাসিং ইয়ার সেটি দিতে হবে। এরপর কোর্স ডিউরেশন 4 বছর হলে 4 বছর, 3 বছর হলে 3 বছর সেটি সিলেক্ট করে দিবেন, এবং মাস্টার্স যদি দেওয়ার প্রয়োজন পড়ে এবং করা থাকে তাহলে অবশ্যই সেটি দিয়ে দিবেন। এরপর হলো প্রফেশনাল কোনো ডিগ্রি থাকলে সেটিও দিয়ে দিতে পারবেন। এরপর এক্সপেরিয়েন্স, জব এক্সপেরিয়েন্স থাকলে অবশ্যই সেটি দিবেন, এবং সেটি ক্ষেত্রে আপনার কি সেটি সিলেক্ট করবেন। আর যদি না দিতে চান না দিলেও কোনো সমস্যা নেই। এবং যারা অবশ্যই সরকারি বা গভর্নমেন্টের অন্য কোনো জবে রয়েছেন তারা অবশ্যই জব এক্সপেরিয়েন্স দিয়ে দিবেন। এরপরে হলো আপনার এডিশনাল ইনফরমেশন, এখানে ক্ষেত্রে অবশ্যই সকল তথ্য বাংলাতে দিতে হবে। এতক্ষণ পর্যন্ত সবগুলো তথ্য ইংলিশে দিয়েছি, এখন আমরা বাংলাতে দিব। বাংলার ক্ষেত্রে অবশ্যই আপনি যে কোনো একটি কিবোর্ড ব্যবহার করবেন, বাংলা কিবোর্ড ব্যবহার করে দিলে হবে। আমি এখানে অব্র দিয়ে লিখছি। এরপর হলো প্রার্থীর নামটি বাংলাতে লিখে দিবেন, এরপরে মাতার নামটি, পিতার নামটি বাংলাতে লিখে দিবেন, এবং যোগাযোগের ঠিকানার ক্ষেত্রে আপনার স্থায়ী ঠিকানা যেটি সেটি বাংলাতে সঠিকভাবে লিখে দিবেন। এরপরে হলো এক্সাম সেন্টার, সেটি খুবই ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে আপনি কোথায় এক্সাম দিতে চাচ্ছেন, আপনার আশেপাশে যে ডিস্ট্রিক্টটি রয়েছে বা বিভাগটি রয়েছে সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে এবং সেটি করবেন, অর্থাৎ সেখানে গিয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে। সেটা যে কোনো স্থানে আপনার এক্সাম সেন্টার পড়তে পারে। এরপর হলো ভ্যালিডেশন কোডটি সঠিকভাবে দিয়ে দিবেন। এরপর হলো এখানে যে টিক মার্কটি রয়েছে সেটি দিবেন। এরপরে হলো নেক্সট অপশনে যেতে হবে। নেক্সট অপশনে যাওয়ার আগে সকল তথ্য একবার ভালো করে যাচাই করে নেবেন, তারপরে নেক্সট অপশনে যাবেন। কোনো রকম ভুল থাকলে নেক্সট অপশনে না গিয়ে আগে সেটি কারেকশন করে নেবেন। নেক্সট অপশনে গেলে আপনার সকল তথ্য আবার এখানে দেখতে পাবেন। এখানে অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন কোনো তথ্য ভুল রয়েছে কিনা। ভুল থাকলে আবার ব্যাকে গিয়ে প্রথম থেকে সেগুলো দেখে আসবেন, পূরণ করে আসবেন। এরপরে হলো আপনাকে ছবি এবং সিগনেচার দিতে হবে। এটি 300x300 পিক্সেলের ছবি দিতে হবে, 100 কিলোবাইটের ভিতরে হতে হবে, এবং 380 পিক্সেলের হতে হবে। সিগনেচারটি 60 কিলোবাইটের ভিতরে হতে হবে, এবং রিসেন্ট তোলা একটি ছবি আপনাকে আপলোড করতে হবে। এবং ছবি কিভাবে রিসাইজ করবেন তা নিয়ে একটি ভিডিও রয়েছে আমাদের আই বাটনে, সেটি দেখে নেবেন। এরপরে চুজ ফাইলে ক্লিক করে ফাইলের লোকেশনটি সিলেক্ট করে দিবেন, অর্থাৎ ছবিটি সিলেক্ট করে দিবেন। এখানে সেইগুলো পাশে কিন্তু শো করবে। এরপর হলো নিচে এনক্লোজার, এখানে ক্ষেত্রে আপনি যে যে ডকুমেন্টগুলো আপনাকে ভাইবার সময় নিয়ে যেতে হবে সেগুলো টিকমার্ক দিতে হবে। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ যে ছবি সেটা নিয়ে যেতে হবে, এডমিট কার্ড অবশ্যই নিয়ে যেতে হবে, এসএসসি সার্টিফিকেটের মূল মার্কশিট যেগুলো সেগুলো নিয়ে যেতে হবে, এসএসসির মার্কশিট গুলো নিয়ে যেতে হবে। তো এই ক্ষেত্রে আপনার গ্রাজুয়েশন ইনফরমেশন যেহেতু দিয়েছেন অবশ্যই গ্রাজুয়েশনের সার্টিফিকেট যদি চলে আসে তাহলে সেটি টিকমার্ক দিয়ে সেটিও নিয়ে যেতে হবে। এগুলো যদিও এখানে অটো টিকমার্ক দেওয়া নেই, কিন্তু আপনি এগুলো টিকমার্ক দিয়ে দিবেন যেটি নিয়ে যাবেন। এরপরে অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডের যে অপশনটি সেটি টিকমার্ক দিয়ে দিবেন। কোটা তথ্য দিলে অবশ্যই কোটা অপশনটিও টিকমার্ক দিয়ে দিবেন, এবং মনে রাখতে হবে ভাইবার সময় এগুলো অবশ্যই আপনাকে অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে। এরপর হলো এখানে টিকমার্কটি দিবেন ডিক্লারেশন,
এরপরে সাবমিট দ্য অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। আবারও বলছি, কোনো রকম তথ্য ভুল থাকলে, বানান ভুল থাকলে সেটি অবশ্যই কারেকশন করে নেবেন। তারপরে গিয়ে সাবমিট বাটনে অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন ডান হয়ে যাবে। এরপরে হলো আপনাকে পেমেন্ট দিতে হবে। তো পেমেন্টের ক্ষেত্রে আমরা যেহেতু প্রাইমারির জন্য অ্যাপ্লাই করব, তো সেই ক্ষেত্রে 150 টাকা হলো পেমেন্ট এবং সাথে আপনার SMS চার্জ সহ আপনি অবশ্যই যে কোনো টেলিটক প্রিপেড নাম্বারে 160 টাকা রিচার্জ করে নেবেন। সেই টেলিটক প্রিপেড নাম্বারে SMS এর মাধ্যমে যে কোনো সরকারি অ্যাপ্লাই আমরা কিন্তু এইভাবেই করি। এখানে ক্ষেত্রে আপনাকে BPSC লিখতে হবে সবার প্রথমে SMS অপশনে গিয়ে। এরপরে আপনার যে ইউজার কোডটি রয়েছে সেটি দিবেন। সেটি দেওয়ার পরে আপনি 16342 নাম্বারে পাঠিয়ে দিবেন। আপনার কোডটি যদি সঠিক থাকে তাহলে তারা ফিরতি SMS এ আপনার নাম সহ একটি পিন নাম্বার দিবে এবং আপনার নামটি যদি সঠিকভাবে এখানে তারা ফিরতি SMS এ দেয়, বুঝবেন কোডটি সঠিক রয়েছে। এরপর দ্বিতীয় SMS করতে হবে। এরপর হলো BPSC লিখবেন, আবার এরপর স্পেস দিয়ে ইয়েস লিখবেন, এরপর স্পেস দিয়ে পিন নাম্বারটি যেটি তারা পাঠিয়েছে সেই পিন নাম্বারটি বসিয়ে দিবেন। এরপরে 16342 নাম্বারে পাঠিয়ে দিবেন। এরপর কিছুক্ষণ পরে কংগ্রেচুলেশন দিয়ে আপনার ইউজার আইডির পাশাপাশি আরেকটি নতুন করে পাসওয়ার্ড দিবে। সেই ইউজার আইডি পাসওয়ার্ডটি অবশ্যই সেভ করে রাখবেন। অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড দিস পেজে অপশনে ক্লিক করে সেটি ডাউনলোড করে রাখবেন এবং চাইলে এখান থেকে প্রিন্ট যে অপশনটি রয়েছে সরাসরি যদি প্রিন্টার সেটআপ থাকে তাহলে সেখান থেকে প্রিন্ট করে রেখে দিন। এরপর হলো পেমেন্টটি দেওয়া হয়ে গেলে আপনাকে আবার অ্যাপ্লিকেশন যে অপশন রয়েছে আমরা অ্যাপ্লাই করার জন্য প্রথমে যেখানে গিয়েছিলাম সেখানে যাবেন, হোম পেজে আসবেন। এখানে আসার পরে ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি যে অপশনটি রয়েছে সেখানে যাবেন। সেখানে গিয়ে আপনার ইউজার এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। পেমেন্টটি পেড হয়েছে কিনা সেটি দেখতে পাবেন এবং পেড কপিটি ডাউনলোড করবেন এবং পরবর্তীতে এডমিট কার্ড আসলে এখানে এডমিট কার্ড যে অপশনটি রয়েছে উপরে সেখান থেকে একই রকম ভাবে এডমিট কার্ডটি ডাউনলোড করবেন। পরীক্ষার সময় অবশ্যই এডমিট কার্ড সাথে আপনার যে অ্যাপ্লিকেশন পেড কপিটি রয়েছে সেটিও নিয়ে যেতে হবে। স্টেপ বাই স্টেপ ফলো করলে কোনো রকম ভুল হবে না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।